আসসালামু আলাইকুম। চেতনার পেজ থেকে আজকের যথারীতি আগামীর হাতছানি এই শিরোনামে আমার সিরিজ লাইভ প্রোগ্রাম আজকে শুরু করতে যাচ্ছি, দ্বিতীয় পর্ব। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, চেতনার বন্ধুরা, হৃদয় 90, সারা বাংলা 90 সহ 90-এর বন্ধুরা যারা দেশ বিদেশ থেকে অংশগ্রহণ করছো, জয়েন করছো, এবং আপনারা যারা শুনছেন, সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে চেতনার আগামীর হাতছানি এই শিরোনামের পাবলিক লেকচারের দ্বিতীয় পর্ব। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুপ্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আপনারা কেমন আছেন? এই করোনা প্যান্ডেমিকের এই সময়ে, যে সময়ে আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি পাবলিক লেকচার নিয়ে, ঠিক এই সময়ে গোটা বাংলাদেশে করোনার অবস্থা খুব ভয়াবহ রূপ ধারণ করেছে। দিনের পর দিন করোনা বেড়ে চলছে, মৃত্যুর হার বাড়ছে এবং রোগীর হারও বাড়ছে। এমনই এক মুহূর্তে আজকে তোমাদের সামনে এসেছি। তো মহান স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই যে তোমাদেরকে সহ আমাকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ বলছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, গত পর্বে আমরা রাগ নিয়ে কথা বলছিলাম। আজকে আমরা আরেকটি ভিন্ন বিষয় নিয়ে কথা বলতে চাই। সেই বিষয়টি হচ্ছে আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের জীবনের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা পার্সোনালিটি বা ব্যক্তিত্ব। আমাদের ইন্টারপার্সোনাল রিলেশনশিপের ক্ষেত্রে ব্যক্তিত্ব একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই ব্যক্তিত্বের কারণে আমরা অফিস, সমাজ, পরিবার প্রত্যেক ক্ষেত্রে আমাদের অবস্থান নির্ণীত হয়, এবং আমাদের আচার আচরণ, ব্যবহার, আমাদের ব্যক্তিত্বের গুণে আমরা নিজেদেরকে ফুটিয়ে তুলি আমাদের চারিদিকে, বন্ধুবান্ধবের মধ্যে, আমাদের প্রিয়জনের কাছে, সহকর্মীদের মধ্যে। এজন্যে পার্সোনালিটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং অবশ্যই সেই পার্সোনালিটি যদি পজিটিভ পার্সোনালিটি না হয়, যদি ইতিবাচক ব্যক্তিত্ব না হয়, তাহলে সে ব্যক্তি সমাজে, পরিবারে এবং বন্ধুমহলে গ্রহণযোগ্য হয় না, বিতর্কিত হয়, নিজেদের অবস্থান প্রশ্নবিদ্ধ হয়। এজন্যে আমি আজকে কিছু বিষয়ের উপর দৃষ্টিপাত করব, আলোকপাত করব, যাতে করে আমরা যারা শ্রোতারা আছেন, তোমরা যারা শুনছো বন্ধুরা, সবাই মিলে যাতে আমাদের ব্যক্তিত্ব, পজিটিভ পার্সোনালিটি কীভাবে আমরা বিল্ড আপ করতে পারি, এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। কিছু বিষয় খুব দরকার, যেমন আমাদের যে পার্সোনালিটি বা পজিটিভ পার্সোনালিটির ক্ষেত্রে অন্তরায় হিসেবে অনেক বিষয় কাজ করে। একটি উদাহরণ দিয়ে আমি বলতে চাই, যেমন অহংবোধ। আমাদের মধ্যে অহংবোধ কাজ করে, যেটি একটি নেতিবাচক বৈশিষ্ট্য মানুষের। এবং অহংবোধ এবং গর্ববোধ কিন্তু এক জিনিস নয়, একটা ইগো, একটা প্রাইড। যেমন একজন মানুষ তার অফিসে বসেছেন, বাহির থেকে একজন এসে দরজায় টোকা দিচ্ছেন। ওই লোক নতুন একটি পোস্টে, নতুন একটি পদায়ন হয়ে তিনি চেয়ারে বসেছেন। তিনি দেখাতে চাচ্ছেন, বোঝাতে চাচ্ছেন তার অনেক ক্ষমতা, তিনি খুবই ক্ষমতাবান একজন ব্যক্তি। এই জন্যে যিনি দরজায় টোকা দিচ্ছেন, টোকা দিয়ে ঢোকার পরে তার সাথে কথা বলছেন না ব্যক্তি, টেলিফোনে অনবরত কথা বলছিলেন। টেলিফোনে এভাবে কথা বলছেন, আর ওই লোকের দিকে তাকিয়ে আছেন, কিন্তু কোনো জবাব দিচ্ছেন না। অনেকক্ষণ ধরে বলছেন, হ্যাঁ অবশ্যই আমি দেখছি বিষয়টা, হ্যাঁ আমি বিষয়টা দেখব, হ্যাঁ আমি সমাধান করে দেব। মানে এভাবে খুব কনফিডেন্স নিয়ে কথা বলছিলেন টেলিফোনে। আর যে লোকটি তার সামনে দাঁড়িয়ে আছেন, তিনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন। শেষ পর্যন্ত টেলিফোন রেখে এই ভদ্রলোক, ওই যে লোকটি দাঁড়িয়ে আছেন, তাকে জিজ্ঞেস করলেন, হাউ ক্যান আই হেল্প ইউ? আপনার জন্য কী করতে পারি আমি? খুব স্মার্টলি বললেন। ওই লোকটি যিনি দাঁড়িয়েছিলেন এতক্ষণ, তিনি বললেন, স্যার
আমি আপনার টেলিফোনের লাইনটা ঠিক করে দিতে এসেছি, আপনার টেলিফোনের লাইনটা তো ঠিক নেই। এবার বলুন, এতক্ষণ যে টেলিফোনটি হাতে নিয়ে কথা বলা হচ্ছিল, এই যে ভণিতা করা হলো, অহংবোধ দেখিয়ে নিজের অবস্থানটাকে মানুষের কাছে এক ধরনের তুলে ধরার জন্যে মিথ্যা এক ধরনের অভিনয় করা হলো। এর মাধ্যমে ওই সাধারণ একজন মেকানিক যিনি এসছেন তার কাছে অবস্থানটা যে কতটুক নিচে নেমে গেল এবং কি হাসির খোরাক হয়ে গেলেন তিনি। এটি একটি অহংবোধ থেকে এটি হয়েছে। তিনি দেখাতে চেয়েছেন তিনি বিশাল এক পদের পদাধিকারী, একটি বড় পদের চেয়ারে বসছেন, একটা ভাব নিয়ে টেলিফোন নিয়ে একটা ভাব দেখিয়ে দিলেন, দেখাতে চাইলেন। এই মিথ্যাটা কি না করলে হতো না? এই জন্য পার্সোনালিটি, পজিটিভ পার্সোনালিটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি পজিটিভ পার্সোনালিটি অর্জন করতে না পারি, তাহলে কিন্তু দেখা যাবে এইরকম পদে পদে আমরা মানুষের কাছে খুব হাসির খোরাকে পরিণত হব এবং অপমানিত হব। হয়তো পরে যখন বুঝতে পারলেন ওই ব্যক্তি এই টেলিফোনের তারটি ছেঁড়া ছিল অথবা লাইন ঠিক ছিল না, তখন তো আর লজ্জায় মাথা হেট হয়ে গেছে। এখন আসি আমরা পজিটিভ পার্সোনালিটি আমরা কীভাবে বিল্ড আপ করব। আমাদের প্রথম পয়েন্ট হিসেবে যদি বলি, আমাদেরকে দায়িত্ব গ্রহণ করতে হবে, অ্যাকসেপ্ট রেসপন্সিবিলিটি যেটাকে বলা হচ্ছে। যারা দায়িত্ব তাদেরকে দেওয়া হয়, যারা দায়িত্ব নেওয়ার ক্ষমতা বহন করে বা যাদের দায়িত্ব নেওয়ার ক্ষমতা আছে তাদেরকেই দায়িত্ব দেওয়া হয়। এবং এখন আমরা যারা মানুষ, যারা দায়িত্ব পালন করি, তারা কিন্তু কোনো বিষয় যখন নিজের ঘাড়ে এসে পড়ে রেসপন্সিবিলিটি, বা কেউ যখন আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই এই বিষয়টা কেন হলো বা এটা আপনার কারণে হয়েছে, তখন কিন্তু আমরা সেটা দায়িত্ব গ্রহণ করতে চাই না। সাধারণত আমরা অন্যের উপর চাপিয়ে দিতে চাই, সেটা আমরা অন্যের উপর দোষ দিয়ে নিজে বাঁচতে চাই, নিজেই ভালো সাজতে চাই। এটা হবে না। নিজেকে দায়িত্বের চেয়ার যেমন নিয়েছি, রেসপন্সিবিলিটি নিতে হবে। রেসপন্সিবিলিটিকে অ্যাকসেপ্ট করার, ওয়েলকাম করার সেই সাহস, সেই মানসিকতা আমাদের থাকতে হবে। যারা দায়িত্ব নেয় না, যারা রেসপন্সিবিলিটি গ্রহণ করতে পারে না, তারা করে কি? মা, বাবা, শিক্ষক, বংশ এবং স্রষ্টা, ভাগ্য, গ্রহ, নক্ষত্র এসবকে দোষারোপ করে। কোনো কিছু না হলেই বা ব্যর্থ হলেই বলে যে এই কারণে হয়েছে, বর্ষার কারণে এটা হয়নি, অথবা সন্ধ্যা হয়ে গেছে বলে হয়েছে, অথবা আমার বাবা এই জিনিসটা আমার জন্য এভাবে করে যাননি বলে এরকম হয়েছে। নিজের কোনো দোষ নাই, সব দোষ অন্যের। এখানে একটি উদাহরণ দিলে আমরা এই ধরনের প্রবণতাগুলো আমাদের বাচ্চারাও কিন্তু আস্তে আস্তে শিখতে শুরু করে। যেমন দেখবেন, এই যে ইব্রাত, একটা ছোট বাচ্চা মনে করেন, সে করছে কি, একটা জানালার কাঁচ ভেঙে ফেলছে। সে বল ছুটেছে, জানালার কাঁচ ভেঙে ফেলেছে। আর তার মা এসে বলল, কি হয়েছে বাবা, এই গ্লাস কে ভাঙলো, জানালার কাঁচ কে ভাঙলো? ইব্রাত তখন বলে, মা আমি ওই ইতিহাসকে বল ছুটছিলাম, ইতিহাস ওই গ্লাস থেকে, জানালার পাশ থেকে সরে যাওয়ার কারণে জানালার কাজটা ভেঙে গেল। কি চমৎকার! মানে তার কোনো দোষ নাই, ইতিহাস বেটা সরে গেল কেন, এই জন্যই জানালার কাজটা ভেঙে গেল। এই যে সুন্দর করে অপরের উপর দোষটা চাপিয়ে দেয়া, এটা ছোটরাও এভাবেই গড়ে ওঠে ছোটকাল থেকে। আমরা মানে যে বল ছুটেছে তার কোনো দোষ নাই, ইতিহাস জানালার পাশ থেকে সরে গেছে কেন, এই জন্য জানালার কাজ ভেঙে গেছে। এই যে এই ধরনের মানসিকতা আমাদেরকে বলতে হবে, এই ধরনের মানসিকতা গড়ে তুলতে হবে যে ইয়েস, আমি ভেঙেছি কাজ, সরি। এই ধরনের দায়িত্ব গ্রহণ করার মানসিকতা বা আমাদের ব্যক্তিত্বের মধ্যে গড়ে তুলতে হবে। এরপরে আরেকটি বিষয়, আমরা শুধু নিজের লাভ চাই, নিজেদের সুবিধা চাই, কিন্তু পজিটিভ পার্সোনালিটি গঠন করতে হলে আমাদেরকে সকলের লাভ চাইতে হবে। উইন উইন সিচুয়েশন। শুধু আমার লাভ চাইলে হবে না, আমার প্রতিবেশীর, আমার সহকর্মীর, আমার সহযোদ্ধার, আমার বন্ধুর লাভ চাইতে হবে, নিজের লাভ তো চাইতেই হবে। আমি বলছি না, কেউ বলবে না যে নিজের লাভ একেবারে বাদ দিয়ে খালি অন্যের লাভ চাইবেন। শুধু নিজের লাভ না চেয়ে নিজের এবং অপরের লাভ, সুবিধা চিন্তা করতে হবে। অন্যরা খেতে পারুক, অন্যরা উপকৃত হোক, এই মানসিকতা আমাদের থাকতে হবে। এবং সেটা পরিবার,
নিয়োগকর্তা কর্মচারী সবার ক্ষেত্রে যাতে এই জিনিসটা আমরা করতে পারি, এই প্র্যাকটিস আমাদেরকে নিতে হবে। নিজেই লাভবান হওয়ার এই চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে। আরেকটি বিষয় পজিটিভ পার্সোনালিটির জন্য গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, শব্দ চয়নের সতর্কতা। আমরা যখন কথা বলি, আমাদের মুখ দিয়ে যে কোনো কথা চলে আসে, যে কোনো কথা হুট করে মুখ থেকে বের করে দিলেই হয় না, ইট ছুটলে পাটখেল খেতে হয়। ধুম করে একটা কথা বলে ফেললাম, কথার প্রতিক্রিয়া স্বরূপ দেখা যাচ্ছে খুব কঠিন একটা কথা আমাকে শুনতে হয়েছে। এই জন্যেই কথা বলার সময় খুব চিন্তা করে কথা বলতে হবে, শব্দ চয়নে খুব সতর্ক হতে হবে, কৌশলী হতে হবে। কি বলা উচিত, কতটুকু বলা দরকার, চিন্তা করে বলতে হবে। তাড়াহুড়ো করে কোনো কথা বলতে নেই। কথা, শুধু মুখের কথা পারস্পরিক সম্পর্ককে নষ্ট করে দেয়। প্রাকৃতিক বিপর্যয়ে যত মানুষ আহত হয়েছে, আমি বলবো নিহত হয়েছে, এমনকি তার চেয়ে বেশি লোক অশোভন ব্যবহারের ফলে আঘাত পেয়েছে, এটা আমরা দেখতে পাই। এবং আপনার হাদিসেও বলা হয়েছে, আল্লাহ রসুল বলেছেন, যদি তোমরা দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারো তাহলে আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। একটি হচ্ছে জিহ্বা, আরেকটি হচ্ছে লজ্জাস্থান। এই জিহ্বার কথা কেন বললাম? এই জিহ্বা দিয়ে মানুষকে খুন করা যায়। আমরা তো জানি যে ছুরি দিয়ে, ধারালো ছুরি দিয়ে মানুষকে খুন করা যায়, কিন্তু এই জিহ্বা দিয়ে মানুষকে খুন করা যায়, এটা কি আপনারা দেখেছেন কখনো? বন্ধুরা, সুপ্রিয় দর্শক, আপনারা দেখবেন জিহ্বা দিয়ে মানুষকে খুন করা যায়। এই জন্য আল্লাহ নবী বলেছেন যে এই দুইটা জিনিসের গ্যারান্টি যদি তোমরা দিতে পারো, জিহ্বাকে যদি নিয়ন্ত্রণ করতে পারো আর লজ্জাস্থানকে যদি তোমরা কন্ট্রোল করতে পারো, গ্যারান্টি দিতে পারো, তাহলে তোমাদেরকে আমি জান্নাতের গ্যারান্টি দেবো। এই জন্য জিহ্বাকে কন্ট্রোল করতে হবে, সংযত করতে হবে। যেমন মনে করেন একজন লোক তার প্রতিবেশী একজনের সাথে খুব খারাপ ব্যবহার করলেন, এবং খারাপ ব্যবহার করার পর তার মধ্যে এক ধরনের অনুশোচনা কাজ করলো, ভুল বুঝতে পেরে চিন্তা করলেন এখন কি করা যায়। পাশের একজন বিশিষ্ট ব্যক্তি বা হুজুরের কাছে গেলেন, বললেন যে আমি তো খুব অপরাধ করে ফেলেছি, খুব খারাপ ব্যবহার করেছি ওনার সাথে, খুব খারাপ কথা বলেছি, এখন আমি ক্ষমা চাইতে হবে আমাকে, এবং কথাগুলো আমি ফিরিয়ে নিতে চাই। তখন তিনি, ওই হুজুর তাকে পরামর্শ দিলেন, আপনি আমার জন্য একটা বড় ঝুড়িতে করে কিছু পাখির পালক নিয়ে আসেন। তিনি সেভাবেই পাখির পালক নিয়ে আসলেন, এবং পাখির পালক নিয়ে আসার পর ওই হুজুর বা বিশিষ্ট ব্যক্তি ওই লোককে বললেন, এই পালকগুলো নিয়ে রাস্তার মোড়ে ছিটিয়ে দিয়ে আসেন। যথারীতি তিনি ছিটিয়ে দিয়ে আসলেন। এরপরে আসার পরে আবার বললেন যে হুজুর, হ্যাঁ পালকগুলো তো আমি ছিটিয়ে দিয়েছি, কি করবো এখন? তখন তিনি বললেন, আবার ঝুড়ি নিয়ে যান, ওই পালকগুলো আবার কুড়িয়ে নিয়ে আসেন এই ঝুড়িতে করে। দেখলেন যে কোনো পালক অবশিষ্ট নেই, এবং এসে বললেন, হুজুর আমি তো কোনো পালকই পেলাম না, যেই তিন রাস্তার মাথায় ফেলেছিলাম কোনো পালকেই ওখানে অবশিষ্ট নেই, সব তো উড়ে গেছে। তখন ওই বিশিষ্ট ব্যক্তি হুজুর তাকে বললেন, যেভাবে পালক যেমন উড়ে গেছে, ঠিক মুখের যে কথাটি একবার ছেড়ে দেওয়া হয়েছে বন্দুকের গুলির মতো, সেটি চলে গেছে, সেটি ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। পালক যেমন উড়ে যায়, ঠিক মুখের কথাগুলো, সমালোচনাগুলো এভাবেই চলে গেছে, এটা ফিরিয়ে নিতে চাইলেও আর নেওয়ার কোনো সুযোগ নেই। তাই এই জন্যে শব্দ চয়নে এমনভাবে চিন্তা করতে হবে, আমার কথা দিয়ে, আমার ব্যবহার দিয়ে, আমার ওয়ার্ড দিয়ে যাতে আমার কোনো সহকর্মী, আমার পরিবারের কোনো সদস্য আঘাত না পান, এটা আমাদেরকে চিন্তা করতে হবে। এটা পজিটিভ পার্সোনালিটির একটি গুরুত্বপূর্ণ অংশ। এরপরে হচ্ছে সমালোচনা এবং অভিযোগ করা যাবে না। ডোন্ট ক্রিটিসাইজ অ্যান্ড কমপ্লেইন। সমালোচনা তো করতে হবে, সমালোচনা মানুষের সমালোচনা করতে পারে, কিন্তু সেটা হতে হবে ইতিবাচক, গঠনমূলক। কারণ যে সমালোচনা করে আপনি আনন্দ পাবেন, বুঝতে হবে সেই সমালোচনার উদ্দেশ্য ভালো নয়, নেতিবাচক। যেই সমালোচনা করে, কারো সমালোচনা করে আপনি যখন আত্মতৃপ্তি পাবেন না, তখন ধরে নেওয়া যাবে সেটা উদ্দেশ্য মহৎ। কারণ আপনি সমালোচনা করছেন কিন্তু আপনি শান্তি পাচ্ছেন না। আপনার একজন ভাই, আপনার একজন বোন, আপনার একজন সহকর্মী, তার সমালোচনা যে আপনার করতে হচ্ছে, আপনার ভালো লাগছে না, আপনি চাইছেন না ওনার এই বিষয়টা থাকুক। এই জন্য সমালোচনাটাকে গঠনমূলক
এবং পজিটিভ মাইন্ড নিয়ে করতে হবে। কীরকম? কোনো ফুটবল খেলার কোচ, ক্রিকেট খেলার কোচ যেমন সাহায্য করার দৃষ্টিভঙ্গি নিয়ে সমালোচনা করে তার খেলোয়াড়কে পরামর্শ দেয়, যেমন দৃষ্টিভঙ্গি হবে সংশোধন, শাস্তি দেওয়া নয় সমালোচনা মানে। জনসমক্ষে হবে না, যে সমালোচনা করবে সেটা জনসমক্ষে হবে না, নিজেদের মধ্যে, সেটা জনসমক্ষে হবে না, সেটা হবে মানে নিজেদের মধ্যে, এবং সম্পর্ক নষ্ট করার জন্য নয়। এবং সমালোচনা করতে হবে ওষুধের মতো। ওষুধ যেমন মাত্রায় যদি কম হয় কার্যকর হয় না, আবার যদি বেশি হয়, ডোজ বেশি হলেও কিন্তু প্রবলেম হয়ে যায়। এই জন্য ওষুধের মতো সমালোচনা হতে হবে, পরিমাণ মতো। সমালোচিত ব্যক্তি, যার সমালোচনা করা হচ্ছে, তিনি যদি ভুল স্বীকার করেন তাকে অভিনন্দন জানাতে হবে। এবং অধিকাংশ মানুষই কিন্তু সমালোচনা পছন্দ করেন না, তারা প্রশংসা পছন্দ করেন, কিন্তু শেষ পর্যন্ত সমালোচনা তাদেরকে পেতে হয়, গ্রহণ করতে হয়। এই জন্যে যারা সমালোচনা পছন্দ করেন না বলে আমরা সমালোচনা করব না তা নয়, সংশোধনের উদ্দেশ্যে আমরা সমালোচনা করতে পারি। আর অভিযোগ তো অনেক মানুষেরই স্বভাব হচ্ছে অভিযোগ করা। গরম পড়লে বলে যে গরম, খুব গরম, ঠান্ডা হলে বলে যে খুব ঠান্ডা, সব কিছুই খারাপ তার কাছে। মানে এরকম হওয়া ভালো না, যাই হয় সেটাকেই একটা ক্রিটিসাইজ করবেন, এমন কিছু মানসিকতা আমাদের মধ্যে আছে। মানে আমরা কোনো দিকে যেমন ভালোটা দেখি না, আমরা সব কিছুরই একটা নেগেটিভ সাইড দেখি, এটা উচিত না। সুপ্রিয় দর্শক শ্রোতা, পজিটিভ পার্সোনালিটির জন্য আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, যেটি স্মাইল অ্যান্ড বি কাইন্ড, প্রসন্ন ও সদয় হন। আপনার যে হাসি মুখ, এটি কত গুরুত্বপূর্ণ। আপনার চারপাশের মানুষজন, বন্ধুবান্ধব, সহকর্মী, আপনার বলয়কে যে কত চমৎকার একটা পরিবেশ সৃষ্টি করে, এটাকে আপনি চিন্তা করেছেন কখন? এই যে হাসির জন্য কিন্তু কোনো পয়সা লাগে না, হাসলে কেউ কিন্তু দরিদ্র হয়ে যায় না। আপনার একটু হাসি চারিদিক প্লাবিত করতে পারে, আপনার হাসি খুশির বন্যা বয়ে দিতে পারে। হাসির ব্যাপারে কৃপণতা দেখানো মোটেই উচিত না। সারাদিনের ক্লান্তি শেষে আশেপাশের সবাই হাসতে ভুলে গেলেও আপনি ভুলবেন না হাসতে। হাসতে অসুবিধা নেই, আপনি হাসবেন, আপনার সহকর্মী হাসবে, আপনি হাসবেন, আপনার ওয়াইফ হাসবে, আপনি হাসবেন, আপনার সন্তানরা হাসবে, আপনি হাসবেন, আপনার বন্ধুরা হাসবে। এই হাসি সংক্রমিত হয়ে যাবে, প্লাবিত হয়ে যাবে একজন থেকে আরেকজনে। হাসি মুখে কথা বলার ব্যাপারে ইসলামও বলা হচ্ছে, ইসলামে সাদাকা বলা হয়েছে। আমরা সাদাকা জানি শুধু টাকা পয়সা দিলে, কাউকে দান করলে সাদাকা হয়। ইসলাম বলছে, আল্লাহ রসুল বলছেন, হাসি মুখে কথা বলা অপরের সাথে, এটাও এক ধরনের সাদাকা। হাসি মুখে যারা কথা বলতে পারে, যারা অলওয়েজ স্মাইলিং ফেস থাকে, তাদের রোগ হয় খুব কম। এটা আমি গত আলোচনায় বলেছি। অনেক মানুষ এমন ভাব নিয়ে থাকেন, নবাব আলীবর্দী খানের নাতিপুতির মতো, কোনোভাবেই হাসেন না তিনি, একটা গম্ভীর ভাব নিয়ে থাকেন, হাসতেই যেন জানেন না তিনি। তথাকথিত ব্যক্তিত্ব নিয়ে একটা ভাব নিয়ে থাকেন, চেহারায় দুনিয়ার সব অশান্তি, টেনশন ভর করেছে তার চেহারাতে। আসলে এইসব লোকের চেহারা দেখে যদি বের হন সকালবেলা, তাহলে দিনটা কিন্তু শুভ হবে না। এই জন্য যারা হাসতে পারে না, যারা খুব গম্ভীরভাবে থাকেন, মেজাজে খিটখিটে চেহারা নিয়ে থাকেন, হাসতে যাদের বিল দিতে হয় বলে মনে হয়, এইসব লোকদেরকে এড়িয়ে চলাই ভালো। এই জন্য পজিটিভ পার্সোনালিটি গঠনের ক্ষেত্রে যারা হাসতে পারে না তাদের খুব সমস্যা। এরপরে পজিটিভ পার্সোনালিটির জন্য একটা যেটি বিষয় আমি বলতে চাই, অপরের ব্যাপারে ইতিবাচক ব্যাখ্যা করুন। অপরের ব্যাপারে আপনার সহকর্মী, বন্ধু, আপনার পরিবারের অন্য কেউ, প্রত্যেকের ব্যাপারেই আমরা প্রমাণ ছাড়াই আমরা করি কি, অন্যজনের ব্যাপারে একটা খারাপ মন্তব্য করে ফেলি, খারাপ ধারণা করি। যেমন ইতিবাচক মনোভাব থাকলে কিন্তু ভালো সম্পর্ক তৈরি হয়। আমি কখনো কারো সম্পর্কে একটা খারাপ ধারণা করা উচিত না। যেমন কাউকে আপনি ফোন করলেন, তাকে পেলেন না, তিনি কল ব্যাকও করলেন না, তখন আপনি যদি বলেন যে উনি কখনো ফোন ধরেননি, উনি ইচ্ছে করেই ফোন করেননি, অথবা বললেন যে ইগনোর করছেন উনি,
এসব নেগেটিভ চিন্তা এভাবে আমরা কেন করি? আমরা কি এভাবে চিন্তা করতে পারি না? ওই লোকটি চেষ্টা করেছিলেন কিন্তু লাইন পাননি, হয়তো আমার ফোন বিজি ছিল, কোনো জরুরি কাজে হয়তো ব্যস্ত হয়ে গেছেন, অথবা টেলিফোনের কথা উনি জানেনই না, অথবা আমি ফোন করেছি এই টেলিফোন ওনার টেলিফোনে বাজে নাই, অথবা কল রিং পড়েনি। এই যে মানে আন্দাজ করে সন্দেহ করে হলেও যেন আমি তার সম্পর্কে পজিটিভ ধারণা করি, এটা কিন্তু একটা পজিটিভ পার্সোনালিটির জন্য গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এটা না করে আমাদের 95% মানুষ খুব আজে বাজে মন্তব্য করে ফেলি, বলে যে সে কখনো ফোন ধরে না, তার খুব বাজে অভ্যাস, সে ফোন কল ব্যাক করে না, মানে অন্যরকম ঘুমাচ্ছে হয়তো, মানে অথবা মোবাইলে গেম খেলছে। আমরা মানে বাজে নেগেটিভ কথাবার্তা বলি, কিছু নয়। এরপরে পজিটিভ পার্সোনালিটির জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বি এ গুড লিসেনার, ভালো শ্রোতা হন। একটি জিনিস খেয়াল করবেন, কেউ যদি আপনার সাথে আপনি কারোর সাথে কথা বলছেন, তখন দেখেন যে যাকে কথা বলছেন, যার সাথে কথা বলছেন, ওই লোকটি তিনিই বেশি কথা বলছেন, আপনার কথা শুনছেন না, প্রতিপদে আপনাকে বাধা দিচ্ছেন, মন দিয়ে আপনাকে শুনলেন না, এবং কানে শুনলেও অন্তর দিয়ে গ্রহণ করলেন না, এবং একটা কথা বলার পর আরেকবার বলতে হচ্ছে, তিনি খেয়াল করেন নাই অথবা বুঝেন নাই, মানে অন্য মনস্ক। এটা হলে আপনার কেমন লাগবে বলেন তো? আপনার বিরক্ত লাগবে না? আপনার মনে হবে যেন আপনি উপেক্ষিত, আপনার কাছে প্রেস্টিজ লাগবে বিষয়টা, এবং মনে করবেন যে আপনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, খুব ছোট করা হচ্ছে। এই জন্যে ঠিক একইভাবে আপনার সাথে যখন আরেকজন কথা বলবে, আপনারও মনোযোগ দেওয়া উচিত। কেউ যখন কারো কথা মনোযোগ দিয়ে শোনেন, তখন বক্তা নিজেকে খুব গুরুত্বপূর্ণ মনে করেন, এবং তিনি অনুপ্রাণিত হন, ইন্সপায়ার্ড হন। এবং ভালো শ্রোতা হতে হলে, আপনি যদি ভালো শ্রোতা হতে চান, তাহলে আপনাকে বক্তা যিনি, তাকে বলতে উৎসাহিত করুন, প্রশ্ন করুন, এবং এতে বোঝা যাবে যে আপনার মধ্যে একটা ইন্টারেস্ট আছে। মাঝপথে তাকে বাধা দিবেন না, তিনি কথা বলছেন, তাকে মাঝপথে বাধা দিবেন না, তার কথাই মনোযোগ দিন, তার চোখে চোখ রাখুন, যিনি কথা বলছে তার চোখে চোখ রাখুন। তাতে করে তাতে করে বুঝতে পারবেন, ওই লোক মনে করবে যে অবশ্যই তিনি আমার কথা শুনছেন, কনসেন্ট্রেট করছেন। এবং আপনার জেস্টার প্রচার দিয়ে আপনি বুঝিয়ে দিন যে কথা শুনছেন। যেমন আপনি মাথা নাড়তে পারেন, বলতে পারেন, এবং মাঝে মাঝে ও আচ্ছা, ওয়াও, এভাবে বলতে পারেন, ভেরি নাইস, এভাবে কিছু কথা বলতে পারেন। কিন্তু আমরা করি কি, যখন একজন কথা বলে তখন আমরা খুব ব্যস্ত, আমরা আমাদের মোবাইলটা নিয়ে টিপাটিপি করি, আমাদের ফেসবুক পেজে আমরা চোখ বুলাই। এটা খুব অসৌজন্যতা, অভদ্রতা, কিন্তু এটা পজিটিভ পার্সোনালিটির জন্য খুব অন্তরায়। এটা আমাদের বন্ধুরা, আমাদের আশেপাশের লোকজন খুব বিরক্ত হন এতে, আমরা কিন্তু খেয়াল করি না বিষয়টা। যদি মনে হয় যে আপনি শুনতে পারবেন না, আপনার কোনো সময় নেই, আপনি বলেন যে 5 মিনিট পর আপনার কথা শুনবো, অথবা আমি টেলিফোন কলটা শেষ করি, অথবা আমি ফেসবুকের এই বিষয়টা একটু দেখে নিই, এভাবে বলবেন। বাট কথাও শুনতেছেন, আপনি পাত্তা দিচ্ছেন না মতো করে একটা ভাব নিয়ে আছেন, মোবাইলে আপনি ফেসবুকিং করছেন, ব্রাউজিং করছেন, এটা যাতে না হয়, এটা খুব খারাপ। এবং পজিটিভ পার্সোনালিটি গঠনের ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে বি এনথুসিয়াস্টিক, উদ্যমী হন। এমারসন বলেছেন, উদ্যম ব্যতীত কোনো মহৎ কাজ সিদ্ধ হয় না। উদ্যম খুব গুরুত্বপূর্ণ। উদ্যম ও সাফল্য হাত ধরাধরি করে চলে, এবং উদ্যম এমন জিনিস, উদ্যম মানুষের মধ্যে আত্মবিশ্বাস বাড়ায় এবং মনোবল উন্নত করে। উদ্যমটা বা এনথুসিয়াজমটা হচ্ছে একটা ছোঁয়াচে রোগের মতো, এটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। আপনি যদি এনথুসিয়াস্টিক হন, আপনার পাশের লোকজন এনথুসিয়াস্ট হবে। আপনি যদি হতাশাবাদী হন, আপনার পাশের লোকজন হতাশ হয়ে যাবে। এই জন্য এনথুসিয়াজমটা চলনে বলনে ফুটে ওঠে, এটি লুকিয়ে রাখা যায় না, কিন্তু এটা মানুষের মধ্যে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে, চেহারা দেখে বোঝা যায়। এরপরে উদ্যম মানুষের জীবন বদলে দিতে পারে। যেমন আপনি খেয়াল করেন, 1 ডিগ্রি উত্তাপের তফাতের কারণেই আপনি পানি বাষ্প হয়,
এবং সে বাষ্প পৃথিবীর বৃহত্তম ইঞ্জিন চালাতে পারে। আপনি দেখবেন একটু মানে উত্তাপ বেড়ে যাওয়ার কারণে। ঠিক একইভাবে মানুষের জীবনেও এই উদ্যম মানুষের জীবন বদলে দিতে পারে। এই জন্য এনথুজিয়াস্টিক হওয়া খুবই গুরুত্বপূর্ণ মানুষের জীবনের জন্য। এরপরে গিভ অনেস্ট অ্যান্ড সিনসিয়ার অ্যাপ্রিসিয়েশন। আপনার সহকর্মী, আপনার পরিবারের সদস্য, আপনার বন্ধু, যিনি হন, আপনার অধস্তন যারা আছেন, প্রত্যেককে আপনি প্রশংসা করতে শিখতে হবে, আন্তরিকভাবে প্রশংসা করতে হবে, অ্যাপ্রিসিয়েট করতে হবে। সাইকোলজিস্ট উইলিয়াম জেমস বলেন, মানুষের মনের গভীরতম আকাঙ্ক্ষা হচ্ছে তার কাজের যথার্থরূপে মূল্যায়ন ও প্রশংসা পাওয়া। মানুষ কাজের মূল্যায়ন চায়, প্রশংসা চায়। নিজেকে অবাঞ্ছিত মনে হলে মনে গভীর আঘাত পায় মানুষ। এই জন্যে এটা একজন সাইকোলজিস্ট বলছেন, এটা প্রত্যেকের ক্ষেত্রেই সত্য। আমাদেরকে আন্তরিকভাবে কাজের প্রশংসা করতে হবে, এবং সেটা আন্তরিকভাবে কাউকে যদি অ্যাপ্রিসিয়েট করা হয় তাহলে কিন্তু সেটা বড় ইন্সপিরেশন, কাজের অনুপ্রেরণা পান, মোটিভেটেড হন। আপনার সহকর্মী, আপনার বন্ধু, আপনার পরিবারের সদস্য, প্রত্যেকের ক্ষেত্রে এটা প্রযোজ্য। যেমন সে প্রশংসাটা, সে অ্যাপ্রিসিয়েশনটা কীরকম? সে অ্যাপ্রিসিয়েশনটা জেনারেল একটা প্রশংসা নয়, সেটা হতে হবে স্পেসিফিক। আপনি কি প্রশংসা করছেন, কেন প্রশংসা করছেন, তা এই বিষয়টা বলতে হবে। কাজের সঙ্গে সঙ্গে প্রশংসা করা উচিত। প্রশংসাটা আপনি মনে করেন দেখলেন যে একজন লোক একটা ভালো কাজ করেছে, খুব আপনি খুব খুশি হয়েছেন, আপনি বললেন যে এখন বলবো না। এটা আগামী 3 মাস 4 মাস পরে আমাদের অ্যানুয়াল প্রাইজ গিভিং সিরেমনিতে তাকে একটা কী দেবো, পুরস্কার দেবো, ক্রেস্ট দেবো তার এই কাজের জন্য। খুব ভালো, গুড আইডিয়া। বাট এতদিন পরে এই কাজের স্বীকৃতি বা প্রশংসা আর ওই যেদিন যেই সময়ে কাজটি করেছিল ওই সময়ের প্রশংসা অনেক অনেক যোজন যোজন পার্থক্য। এই জন্য আমি বলবো আমাদেরকে অবশ্যই যখন ভালো কাজ কেউ করেছে সাথে সাথেই তার কাজের প্রশংসা আমাদেরকে করতে হবে। হ্যাঁ, মেডেল দিতে চান, 6 মাস পর মেডেল দেন, বাট অ্যাপ্রিসিয়েট করতে দোষের কিছু নেই। প্রশংসাটা অন্তর থেকে হওয়া উচিত, সেটা স্থাবকতা নয়, সেটা কি বলবো, ফুলিয়ে ফাঁপিয়ে বলা নয়, বাস্তব একটা প্রশংসা তাকে করতে হবে। আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন যারা প্রশংসা করে, কিন্তু সে প্রশংসার ভিতরেও, প্রশংসার সেন্টেন্সের ভিতরেও একটা কিন্তু ঢুকিয়ে দেয়। বলে যে এই জিনিসটা খুব সুন্দর হয়েছে, কিন্তু যদি অবাক লাগে মানুষ, ভাই আশ্চর্য ব্যাপার, প্রশংসা করছেন আবার কিন্তু কেন? এই যে প্রশংসা বাক্যের মধ্যে কিন্তু বলতে চাই, দিস ইজ ফাইন, বাট লাগানোর দরকার কেন? আপনি কেন উদারভাবে বলতে পারছেন না ভেরি নাইস, ওয়ান্ডারফুল, ওয়েল ডান? এটা বলতে আপনার কি পয়সা খরচ হয়? এতে করে আপনি টনিকের মতো আপনার সহকর্মী, আপনার বন্ধুবান্ধব, চারপাশের মানুষজন যে অনুপ্রাণিত হবেন, এটা আপনাকে বুঝতে হবে। এই জন্য এই ধরনের কিন্তু বাদ দিয়ে প্রশংসা বাক্যকে সীমাবদ্ধ করা উচিত নয়। প্রশংসা করবেন, আবার প্রতিদান আশা করবেন না। যাকে প্রশংসা করছেন তার কাছ থেকে আবার প্রশংসা আশা করবেন না। সুপ্রিয় বন্ধুরা, সুপ্রিয় দর্শক শ্রোতা, তোমরা যারা শুনছো, আপনারা যারা শুনছেন, এরপরে আমি পজিটিভ পার্সোনালিটি বিল্ড আপের ক্ষেত্রে যে বিষয়টি বলবো, ভুল করলে স্বেচ্ছায় ভুল স্বীকার করা। আমরা ভুল করি, ভুল মানুষ মাত্রই ভুল, আমাদের ভুল হতেই পারে, ভুল থেকে শিক্ষা নেওয়া যায়। ভুলের পুনরাবৃত্তি হওয়াটাই হচ্ছে বড় ভুল। ভুলের জন্য কোনো অজুহাত দেখান উচিত না। ভুল বুঝতে পারলে স্বীকার করে নিয়ে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। এতে কিন্তু কেউ ছোট হয় না। ভুলের উপর অটল থাকলেই বরঞ্চ আমরা কি হই, এটা আমাদের জন্য অমর্যাদাকর, হাস্যকর। এই কিন্তু কোনো কোনো মানুষ এমন একটা ভাব দেখায়, মনে হয় যেন তার ভুল হতেই পারে না, তিনি সবসময় মানে 100% রাইট। এটা ভুল ধারণা। এই ধারণা মানুষের মধ্যে থাকতে পারে না, এই ধারণা হয়তো শয়তানের মধ্যে থাকতে পারে। আবার কেউ যদি ভুল স্বীকার করে, তাকে মুখ রক্ষার সুযোগ দিতে হবে।
আমাদের পরিবারে, আমাদের সমাজে কেউ যখন ভুল স্বীকার করে, আমাদের একটা প্রবণতা হচ্ছে আমরা তাকে ছোট করি, তাকে হেয় করি, তাকে নিয়ে টিটকারি করি, কিন্তু সেটা কখনো উচিত না। কেউ ভুল স্বীকার করলো মানে তাকে সেইটা পাইছি, সে স্বীকার করে নিল, তো এটা নিয়ে ঘায়েল করা কারো লক্ষ্য হওয়া উচিত না। তাকে অভিনন্দন জানাতে হবে, অ্যাপ্রিসিয়েট করতে হবে, এবং তাকে মুখ রক্ষার সুযোগ দিতে হবে, এবং তাকে বলতে হবে কাজ করলেই তো ভুল হয়, সমস্যা নেই, আগামীতে আরও কেয়ারফুল হব। এভাবেই উৎসাহিত করতে হবে। ভুল স্বীকার করলে পরে আমরা তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে অপমানিত করব, সেটা হতে পারে না। এরপরে পজিটিভ পার্সোনালিটি গঠনের ক্ষেত্রে আরেকটি বিষয়, আলোচনা করুন, তর্ক করবেন না। দ্যাট মিনস আমরা কিন্তু এক একজন তর্ক বাগিস, কোনো কথাই যেন বাদ যায় না, যে যাই বলে তার জবাব দিতে হয়। তর্কে কিন্তু জেতা যায় না, এটা আমরা বুঝতে চাই না। আপনি যদি তর্কে জেতেন, তারপরেও বুঝে নিতে হবে যে আপনি তর্কে জিতলেও কিন্তু হারবেন। তর্ক করা মানেই হেরে যাওয়া, যুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া। এক পর্যায়ে ব্যক্তিগত সম্পর্কে আঘাত হয়ে যায় তর্কের কারণে। সেটা স্বামী স্ত্রীতে হতে পারে, বন্ধুতে হতে পারে, কলিগের সাথে হতে পারে। কিন্তু আমরা করি কি, তর্ক চালিয়ে যাই, কারণে তর্ক চালিয়ে যাই, কেউ কাউকে ছাড় দিতে চায় না। এই যে আপনি দেখবেন এখন ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে বাংলাদেশে জাঁচ চলছে। কালকের পর পরশুদিন রোববারে ব্রাজিল আর্জেন্টিনার ফাইনাল হবে কোপা আমেরিকাতে। অবশ্যই আমিও একটি দলের সাপোর্টার, সেটা ব্রাজিলও হতে পারে, আর্জেন্টিনাও হতে পারে। আপনারাও নিশ্চয়ই, বাংলাদেশ তো পুরো দুই ভাগে বিভক্ত হয়ে যায়, আর্জেন্টিনা ব্রাজিল, মেসি নেইমার নিয়ে। এটা খারাপ কিছু না, কিন্তু খেলা হচ্ছে কোপা আমেরিকাতে, সেখানে আমরা বাঙালিরা যেভাবে তর্ক যুদ্ধে অবতীর্ণ হয়ে যাই, আমরা মারামারি করছি, একে অপরের মাথা ফাটিয়ে দিচ্ছি, এটা কখনো কাম্য নাই। পুরো তর্ক থেকে আসে। তর্ক করতে করতে আসলে মানুষ এক ধরনের মানে এটা হচ্ছে অহংবোধের যুদ্ধ, চিৎকার চেঁচামেচি হাতাহাতি পর্যন্ত হয়ে যায়। এই জন্য যত তর্ক জিতবেন, বন্ধুত্বের সঙ্গে ততই কম। আপনি জিতবেন ঠিক আছে, কিন্তু মানুষ আপনার থেকে দূরে সরে যাবে, বন্ধুরা দূরে সরে যাবে, আপনজনরা দূরে সরে যাবে। জীবনের কিছু অর্জন করতে চাইলে পরিপক্কতার দরকার। সেই তুচ্ছ বিষয় নিয়ে তর্ক জড়িয়ে না পড়াই উচিত। জন্য এই জন্য তর্কটা তো এড়িয়ে চলতে হবে, তবে আলোচনা হতে পারে, তর্ক উচিত না। আমাদেরকে যুক্তি সহকারে আলোচনা করতে হতে পারে, ধৈর্যের সঙ্গে যুক্তি দিয়ে, আমরা প্রমাণ দিয়ে, ডকুমেন্ট দিয়ে আমরা আলোচনা করতে পারি। আর তর্কটা হচ্ছে জেদের কারণে হয়, এবং সেটা ভালো কোনো জিনিস হয়ে আনে না। এই জন্য আমরা তর্ক এড়িয়ে চলবো, তর্ক যুদ্ধ করবো না। আর ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে তো একেবারেই না। এরপরে পজিটিভ পার্সোনালিটির জন্য আরেকটি বিষয় হচ্ছে, খোশ গল্প বা গসিপ করা যাবে না। আপনি দেখবেন কিছু মানুষ আছে আপনার কাছে অন্য কারো ব্যাপারে এসে খোশ গল্প করছে, গসিপ করছে, খুব রসিয়ে রসিয়ে মজা করে বলছে, এই জানো অমুকের না এইরকম হয়েছে, কিন্তু আপনিও খুব মজা পাচ্ছেন, হ্যাঁ তাই নাকি, এইরকম করে করে আপনি শুনছেন। এই কুৎসা রটনা চরিত্রহনন হয় গসিপের মাধ্যমে, মানুষকে আঘাত দেয়, জীবন নষ্ট করে দেয়। অনেক সময় অসহায় ব্যক্তিকে লক্ষ্য বানানো হয় এই গসিপের মাধ্যমে। ভালো মানুষের খ্যাতি নষ্ট করে দেওয়া হয়, পরিবার ধ্বংস করে দেওয়া হয়, কর্মক্ষেত্র নষ্ট করে। আমরা দেখবেন আপনি গসিপ বা খুশগল্পের ক্ষেত্রে জিনিসটা শুরু হয় ভাবে, এই বুঝছো এটা কিন্তু কাউকে বলবা না, শুধু তোমাকেই বলছি। এইভাবে যে কথাগুলো শুরু হয়, এইটা হচ্ছে গসিপ, এটা হচ্ছে খুশগল্প। সবচেয়ে বাজে মানুষেরা যারা এইভাবে কথা শুরু করে, এরা চিন্তা করতে হবে এর মধ্যে আমরা কি গুজব ছড়াচ্ছি, এটা কি আদৌ সত্য? এই জন্য বরঞ্চ আমরা যখন কেউ আমাদেরকে খোশ গল্প নিয়ে আসে, গসিপ করে, তাই নাকি, কি বল, হ্যাঁ হ্যাঁ, তারপর এইভাবে আমরা আগ্রহ সৃষ্টি করি। এর মাধ্যমে খুব খারাপ। আমরা সামাজিক সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক সব কিছুই কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হয় এর মাধ্যমে। এই ধরনের বিষয়গুলিকে আদৌ প্রয়োজন আছে বন্ধুরা, বা আপনারা যারা শুনছেন? এই জন্যই তো ইসলাম দেখবেন আপনি গীবতের ব্যাপারে, একে অপরের ব্যাপারে কথা বলা, পরনিন্দা করা, গীবতের ব্যাপারে কিন্তু কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
এবং এটাকে ইসলাম বলেছে যে অপর ভাইয়ের মাংসভক্ষণের সাথে তুলনা করা হয়েছে গীবতকে। তোমরা কি তোমাদের ভাইয়ের মাংসভক্ষণ করবা, এই ধরনের কথা বলা হয়েছে। সুতরাং আমরা কখনোই অপরের সমালোচনা, রটনা এগুলোকে আমরা প্রশ্রয় দেব না। এটা যিনি আমার কাছে আজকে 7 জনের কথা বলছেন, তিনি অবশ্যই দেখবেন যে আমার ব্যাপারে মানে আরেকজনকে বলবো। এরপরে পজিটিভ পার্সোনালিটির জন্য আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে প্রতিজ্ঞাকে অঙ্গীকারে পরিণত করা। টার্ন ইউর প্রমিস ইনটু কমিটমেন্ট। প্রতিশ্রুতি হলো ইচ্ছার প্রকাশ, আর অঙ্গীকার হলো যে কোনো মূল্যে প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করা। এবং যে কোনো মূল্যে মানে কিন্তু বেআইনি বা অনৈতিকভাবে নয়, যে কোনোভাবে, ইন এনি বাই এনি মিনস, অবশ্যই অন্যায়ভাবে নয় এবং অনৈতিকভাবে নয়। আপনি দেখবেন স্বামী স্ত্রী, এমপ্লয়ি এমপ্লয়ার, প্যারেন্টস চিলড্রেন, ছাত্র শিক্ষক, ক্রেতা বিক্রেতা, এই সবার মধ্যে এক ধরনের অঙ্গীকার থাকা উচিত সম্পর্কের মধ্যে। অঙ্গীকারবিহীন সম্পর্ক খুবই এক ধরনের ফাঁফা, অগভীর সম্পর্ক, এটা চিরস্থায়ী হয় না। এই জন্য সবচেয়ে বড় অঙ্গীকারবদ্ধতা আমাদের মূল্যবোধের প্রতি। মূল্যবোধ থাকতে হবে এবং অবশ্যই অঙ্গীকার থাকতে হবে আমাদের রিলেশনগুলোতে, আমাদের ইন্টারপার্সোনাল রিলেশনশিপের ক্ষেত্রে। এবং পজিটিভ পার্সোনালিটির গঠনের জন্য আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ। আমরা দেখবেন কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, বাট কৃতজ্ঞতা কিন্তু আশা করা যাবে না। বি গ্রেটফুল, ডোন্ট এক্সপেক্ট গ্র্যাটিটিউড। আপনি গ্রেটফুল হবেন, কিন্তু আরেকজনের কাছ থেকে কৃতজ্ঞতা আশা করবেন না। যেমন কৃতজ্ঞতা একটি চমৎকার অনুভূতির নাম, এবং ব্যক্তিত্বের সমৃদ্ধি ঘটায় এই কৃতজ্ঞতা, আমাদের বিনয়ী করে তোলে এই কৃতজ্ঞতা। এবং এটি দান প্রতিদানের বিষয় নয়, কিন্তু দয়া সহমর্মিতা, হ্যাঁ, দয়া সহমর্মিতা, ধৈর্যের ঋণ কিন্তু কখনো শোধ করা যায় না। এই যে মনে করেন থ্যাংক ইউ বা ধন্যবাদ, এটি খুবই ছোট একটি শব্দ, এবং এই শব্দটি কিন্তু কৃতজ্ঞতার জন্য খুব যথার্থ নয়। কিন্তু অনেকে এই ছোট্ট শব্দ থ্যাংক ইউ, ধন্যবাদ, এটি বলতেও কার্পণ্যবোধ করেন, এটি বলার প্রয়োজন মনে করেন না। বিশেষ করে নিকটের লোকদের, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে, আত্মীয় স্বজন বন্ধুদেরকে মনে করে যে আবার এখানে কি ধন্যবাদ কি বলবো, এটা এমন কি আবার আমরা বলি যে এটা বলা লাগে নাকি, মানে আমরা নিজের ওয়াইফকে, নিজের হাজব্যান্ডকে এটা আবার বলবো কেন, এরকম একটা ভাব আমাদের মধ্যে কাজ করে। বা নিজের কলিগকে কেন বলবো, তিনি তো তার কাজ দায়িত্ব পালন করেছেন। এবং আপনাকে মনে রাখতে হবে তারা আপনার এই ধন্যবাদ বা থ্যাংক ইউ পাওয়ার জন্য করছেন না, যেটি করছেন এটা অবশ্যই কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য। এই জন্য আপনার থ্যাংক ইউ বলা উচিত এবং ধন্যবাদ দেওয়া উচিত। আপনি যদি আপনার সন্তানকে থ্যাংক ইউ বলতে না পারেন, আপনি যদি আপনার স্ত্রীকে থ্যাংক ইউ বলতে না পারেন, আপনি যদি সহকর্মীকে থ্যাংক ইউ বলতে না পারেন, অবশ্যই আপনি সে ধন্যবাদ পাবেনও না। অহংবোধ, মানুষের মধ্যে এক ধরনের অহংকার বা অহংবোধের কারণে মানুষ কৃতজ্ঞতা জানাতে পারে না। অপরে একটা কল্যাণ করেছে, ভালো কাজ করেছে, তাকে ধন্যবাদ জানানো নিজে ছোট হয়ে যায় মনে করে, এই জন্য তিনি করেন না। আবার অনেকে এরকম বলেন, দেখেন এই লোকটির জন্য আমি কত কিছু করলাম, আমি না হলে এটা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো। মানে কি এক ধরনের একটা গর্ব, অহংবোধ মানুষের মধ্যে, নিজের ঢাক নিজের পেটাই আমরা, এটা উচিত না, এটা এক ধরনের অহংবোধ। এটা আমাদেরকে চিন্তা করতে হবে একটি কৃতজ্ঞ প্রজন্ম তৈরি করার জন্য, গ্রেটফুল জেনারেশন, এটি বড় সমস্যা আমাদের সমাজের, আমাদের জেনারেশনের আজকে বড় সমস্যা। আমরা যারা বড়রা আছি আমরা নিজেরাই কৃতজ্ঞ নই, এই জন্য আমাদের সন্তানরা কৃতজ্ঞতা করতে গিয়ে শিখবে। আমরা কি আমাদের স্রষ্টার প্রতি কৃতজ্ঞ? আমি যদি আমাকে সহ আপনাদেরকে জিজ্ঞেস করি, তোমাদেরকে জিজ্ঞেস করি, আমরা কি আমাদের স্রষ্টার কাছে কৃতজ্ঞ? এই যে করোনার প্যান্ডেমিকের মধ্যে যদি আমরা দেখি, আমাদের অক্সিজেন সিলিন্ডার দরকার, আমরা হাই ফ্লো অক্সিজেন সাপ্লাইয়ের কথা বলছি, যে অক্সিজেনের কারণে আজকে শ্বাসকষ্টে শত শত রোগী মারা যাচ্ছে, গোটা পৃথিবীতে মারা যাচ্ছে, বাংলাদেশেও মারা যাচ্ছে। এবং আমরা আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখছি, অক্সিজেন সিলিন্ডার বাসায় রাখছি, কিন্তু এই যে অক্সিজেন আমাদের
70 72 বছর 80 বছরের জীবনে আমাদের মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পরিমাণ অক্সিজেন আনইন্টারাপ্টেড সাপ্লাই দিয়েছেন। এই আল্লাহর শুকরিয়া কি আমরা করি? আমরা জন্য আল্লাহ কোরআনে বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম মিন আযাবিল শাদীদ। তার মানে তোমরা যদি আমার নেয়ামতের শুকরিয়া করো তাহলে তোমাদেরকে নেয়ামত বাড়িয়ে দেওয়া হবে, এবং যদি তা না করো তাহলে তোমাদের জন্য কঠিন আযাব অপেক্ষা করছে। এটা কোরআনের কথা। কিন্তু এই জন্য আল্লাহ আমাদেরকে কৃতজ্ঞতা শেখাচ্ছেন। আমরা মহান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ হতে হবে, আমাদের সহকর্মীদের প্রতি কৃতজ্ঞ হতে হবে, আমাদের পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞ হতে হবে, থ্যাংক ইউ বলার এবং আলহামদুলিল্লাহ বলার এই মানসিকতা আমাদের গড়ে উঠতে হবে। এটা আমাদের পার্সোনালিটির মধ্যে একটা বড় সমস্যা। আমরা মানুষকে ক্রেডিট দিতে চাই না। এরপরে যেটি পজিটিভ পার্সোনালিটির জন্য গুরুত্বপূর্ণ বিষয়, নির্ভরযোগ্য এবং হন এবং আনুগত্য অনুশীলন করুন। এবং নির্ভরযোগ্য, আপনি দেখবেন কারো কাছে খুব গুড স্কিল আছে, কর্মদক্ষতা আছে, কিন্তু নির্ভরযোগ্যতা নেই, সেই লোক কিন্তু কোনো কোম্পানি, কোনো পরিবার কারো কাছেই কিন্তু তেমন গুরুত্বপূর্ণ নন। দক্ষতা, কর্মদক্ষতা, যোগ্যতার সাথে সাথে নির্ভরযোগ্যতাটা ইম্পর্টেন্ট। আপনার উপর রিলাই করা যায়, আপনাকে কোনো কাজ দিয়ে, কোনো বিষয়ে দায়িত্ব দিয়ে নির্ভর করা যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আমাদের ব্যক্তিত্বের মধ্যে এই ধরনের আনুগত্য বা নির্ভরযোগ্যতা এটা আমাদের সৃষ্টি হওয়া উচিত। এবং আর যে বিষয়টি দরকার সেটি হচ্ছে বিদ্বেষ পোষণ করা যাবে না। ক্ষমা করুন, ভুলে যান। যেমন অ্যাভয়েড বিয়ারিং গ্রাজেস, ফরগিভ অ্যান্ড ফরগেট। আমরা মানুষের সাথে শত্রুতা পুষে রাখি। আমি ওই দিন রাগ নিয়ে কথা বলতে গিয়ে আমার গত প্রথম লেকচারে বলেছি, আমরা শত্রুতা পুষে রাখি, মনের দরজা বন্ধ করে দিই আমরা, কিন্তু কখনোই বিদ্বেষ পোষণ করা চলবে না। এটা পজিটিভ পার্সোনালিটির অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। মনের দরজা বন্ধ করা যাবে না, বিদ্বেষ পোষণ করা যাবে না, এবং খুব পুষে রেখে নেই, অপরের কোনো ক্ষতি নেই, নিজেদেরই ক্ষতি করি আমরা। এবং বিদ্বেষ পোষণ করা কিন্তু অর্থহীন। মানুষকে ক্ষমা করতে শিখতে হবে। আমি ওই লেকচারে বলেছিলাম, ক্ষমা করতে পারলে ছিল। এরপরে যে বিষয়টি বিনম্রতা অনুশীলন, আমাদের বিনম্রতাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা সাফল্য বিনয় কিন্তু হাতে হাত ধরে চলে। এবং আপনি দেখবেন যে আমাদের মধ্যে যে যদি বিনম্রতা না থাকে, আমাদের মধ্যে যদি উদ্যত্ত থাকে, অহংবোধ থাকে, তাহলে পরে কিন্তু সফল হওয়া যাবে না। ব্যক্তি হিসেবে মানুষের কাছে আমরা গ্রহণযোগ্য হব না। একটি উদাহরণ দিতে চাই আপনাদেরকে। একদল সৈন্য একটা রাস্তার পাশে একটা গাছের গুড়িটা সরাতে পারছিলেন না। সৈন্যরা সব ধাক্কাচ্ছেন ওটা ধাক্কাতে গিয়া আপনি দেখবেন যে পাশে কর্পোরাল দাঁড়িয়ে আছেন, ওই সৈন্যদলের কর্পোরাল দাঁড়িয়ে আছেন, কিন্তু এই সৈন্যরা অনেক চেষ্টা করেও ধাক্কা দিয়ে ওই জিনিসটা, গাছের গুড়িটা সরাতে পারছিলেন না। কিন্তু ওই পাশ দিয়ে একজন অশ্বারোহী আসছিলেন। অশ্বারোহী জিজ্ঞেস করলেন, কর্পোরাল সাহেব বা আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনার সৈন্যদল তো এই গাছের গুড়িটা সরাতে পারছে না। তখন তিনি বললেন, আমি কর্পোরাল, আমি নির্দেশ প্রদান করি, আমি কাজে অংশগ্রহণ করি না, তার মানে আমি হুকুম দিই। এই যে বিষয়টা, তার মধ্যে একটা অহংবোধ কাজ করলো। এবং তখন ওই অশ্বারোহী অশ্ব থেকে নেমে সৈন্যদেরকে সহযোগিতা করলেন গাছের গুড়িটা সরাতে। এবং যাওয়ার সময় কর্পোরাল সাহেবকে বললেন যে আগামীতে যদি আর কখনো এরকম সাহায্য দরকার হয় তাহলে আপনাদের সেনাপতিকে খবর দেবেন। পরে সৈন্যরা বুঝতে পারলেন ওই অশ্বারোহী স্বয়ং জর্জ ওয়াশিংটন ছিলেন। এই বিষয়টি থেকে বোঝার বিষয় হচ্ছে, কর্পোরাল সাহেব হুকুম করছেন, ওই গাছের গুড়িটা সরাতে পারছেন না। আমরা প্রত্যেকেই আমাদের কাজকর্ম, অফিস আদালত, পরিবার পরিজন এর ক্ষেত্রে আমরা যখন একটি অবস্থান নিয়ে থাকি, তখন আমরা নিজেদের বলয় থেকে বেরোতে চাই না। আমরা মনে করি কোনো কাজ করলে, সহকর্মীদেরকে সহযোগিতা করলে আমরা মনে করি ছোট হয়ে যাব, আমার সম্মান যাবে। এটা ভুল, এটা এক ধরনের ভ্যানিটি, যেটা প্রিজুডিস, এটা মোটেই উচিত না। এই জন্যে আমাদের পজিটিভ পার্সোনালিটি
বিল্ড আপ করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিনম্র হওয়ার বিষয়। সুপ্রিয় বন্ধুরা, সুপ্রিয় দর্শক শ্রোতা, সর্বোপরি আমি যে বিষয়টি বলতে চাই আজকের আলোচনার প্রেক্ষিতে অনেকগুলো বিষয় প্রতি দৃষ্টিপাত করলাম। আমরা সংকল্প করতে হবে যে আপনি তরুণদের প্রতি নরম হবেন, বয়স্কদের প্রতি করুণাপূর্ণ ব্যবহার করবেন, সংগ্রামীদের প্রতি সহানুভূতিশীল হবেন এবং যারা দুর্বল ভুল করেছে তাদের প্রতি হবেন সহনশীল। কারণ আমাদের জীবনে কোনো না কোনো সময় আমরাও ওই অবস্থার মধ্যে দিয়ে গিয়েছি। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে এবং যেই পার্সোনালিটির কথা বললাম, পজিটিভ পার্সোনালিটি, অর্থাৎ আপনি একজন ব্যক্তি হিসেবে পজিটিভ ব্যক্তি হিসেবে যদি আপনার সমাজ, আপনার চৌহদ্দি, আপনার পরিবার, বন্ধুমহল এবং সহকর্মীর কাছে যদি আপনি পরিচিত হতে না পারেন, নিজেকে গ্রহণযোগ্য হিসেবে গড়ে তুলতে না পারেন, তাহলে অবশ্যই আপনি সফল হবেন। নিজে সফল হওয়ার জন্যে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং সর্বক্ষেত্রে আমাদের এই যে পজিটিভ পার্সোনালিটি বিল্ড আপের জন্য যে বিষয়গুলো বললাম, আমি সহ তোমরা যারা শুনছো বন্ধুরা, আপনারা যারা শুনছেন, সবাই মিলে আমরা যদি এগুলো প্র্যাকটিস করতে পারি, মনে রাখতে পারি, তাহলে অবশ্যই আশা করব আমরা একটি পজিটিভ সোসাইটি বিনির্মাণে, ইতিবাচক সমাজ বিনির্মাণে, সুন্দর সমাজ বিনির্মাণে, পরিবার গঠনে, রাষ্ট্র গঠনে আমরা ভূমিকা রাখতে পারবো। অনেক সহনশীল সুন্দর একটি পরিবার, সমাজ এবং দেশ আমরা উপহার দিতে পারবো। সবাইকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে, এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আগামীর হাতছানি চেতনার এই সিরিজ লেকচার খুব শীঘ্রই আবার আরেকটি কোনো বিষয় নিয়ে বন্ধুরা তোমাদের সাথে সাক্ষাৎ হবে, সিরিজ লেকচারে আসব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই শেয়ার করে দিবেন আমার এই লাইভটা।